2026 সালের শুরুর দিকের কথা। পশ্চিমবঙ্গের একটা ছোট্ট ঘরে বসে কয়েকজন মানুষ খুব শান্তভাবে একটা সিদ্ধান্ত নিচ্ছিলেন। বাইরে তখনও কোনো শোরগোল নেই, এয়ারপোর্টে কোনো স্ক্রিনিং শুরু হয়নি, এমনকি সংবাদ মাধ্যমেও কোনো খবর নেই। নিপাহ ভাইরাসের মাত্র 5 জন রোগী পাওয়া গেছে। পরিসংখ্যান অনুযায়ী এটা কোনো বড় সংকটই নয়। মাত্র 5 জন? হ্যাঁ, কিন্তু সেই ঘরে উপস্থিত মানুষগুলোর চেহারায় উদ্বেগের চেয়েও বেশি ছিল হিসাব নিকাশের ছাপ। তারা ডাক্তার ছিলেন না, তারা ছিলেন নীতি নির্ধারক। আচ্ছা। তাদের সামনে মূল প্রশ্নটা চিকিৎসার ছিল না, প্রশ্নটা ছিল এই খবরটা কাকে জানাতে হবে আর ঠিক কখন। ঠিক সেই মুহূর্তেই ভাইরাসটা তার জৈবিক পরিচয় ছাপিয়ে একটি রাজনৈতিক হাতিয়ারে পরিণত হল। মানে তথ্যের নিয়ন্ত্রণটাই আসল হয়ে দাঁড়ালো। একদম। আমরা সাধারণত ভাবি মহামারী মানেই ল্যাবরেটরি আর হাসপাতালের লড়াই, কিন্তু পর্দার আড়ালের সত্যটা একদম আলাদা। নিপাহার সেই কয়েকটা ডেটা যখনই সীমান্ত পার হল, তখনই থাইল্যান্ড থেকে ইন্দোনেশিয়া, পুরো এশিয়া যেন হঠাৎ আড়ষ্ট হয়ে গেল। আর গুজব তো আগুনের মতো ছড়ায়। ঠিক। চীনের সোশ্যাল মিডিয়ায় অফিসিয়াল খবরের চেয়ে গুজব ছড়িয়ে পড়ল দ্বিগুণ গতিতে। সবচেয়ে অদ্ভুত বিষয় কি জানেন? যখন সেই ভাইরাস নিয়ে চারিদিকে আতঙ্ক, তখন একদল মানুষ ব্যস্ত ছিল অন্য কিছুতে। তারা হাসপাতালের বেড গুনছিল না, তারা গুনছিল তথ্যের দাম। তথ্যের দাম? হ্যাঁ, মহামারীর সময় যখন সাধারণ মানুষ বাঁচার পথ খুঁজছে, ঠিক তখনই সাইবার স্পেসে আক্রমণের গতি বেড়ে গেল বহুগুণ। কারণ একটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার দুর্বলতা মানেই তার অর্থনীতির ভঙ্গুর দশা প্রকাশ পাওয়া। সব তথ্যই তখন সংবেদনশীল। আপনার রক্ত পরীক্ষার রিপোর্ট বা হাসপাতালের আইসিইউর ডেটা তখন কেবল আপনার ব্যক্তিগত তথ্য থাকে না, তা হয়ে ওঠে ভূরাজনৈতিক চালের এক একটি ঘুঁটি। ভাইরাস ছড়ায় গাণিতিক হারে, কিন্তু মানুষের আস্থা বা বিশ্বাস কিন্তু সেভাবে ছড়ায় না। একবার আস্থা চলে গেলে সেটা ফেরানো খুব কঠিন। ঠিক। একবার যদি জনমনে সন্দেহ ঢোকে যে তথ্য লুকানো হচ্ছে, তখন সত্যের চেয়ে বয়ান বা ন্যারেটিভ বেশি শক্তিশালী হয়ে ওঠে। 2026-এর সেই নিপাহ প্রাদুর্ভাব আমাদের শিখিয়ে দিয়ে গেছে যে আধুনিক যুগে ভাইরাস হয়তো একটা জৈবিক সত্তা, কিন্তু তার প্রতিটি ঢেউ আছড়ে পড়ে কূটনীতি, বাণিজ্য আর জাতীয় সম্মানের উপর। আর ক্ষমতার করিডোরেই আসল খেলাটা হয়। একদম। আজকের এই আলোচনায় আমরা দেখব কিভাবে ল্যাবরেটরির চেয়েও বেশি জটিল হয়ে ওঠে ক্ষমতার করিডর, যখন একটি অদৃশ্য জীবাণু পুরো বিশ্বের বিশ্বস্ততার ভিত নাড়িয়ে দেয়। এই যে শুরুতেই আমরা 2026 সালের একটা কাল্পনিক দৃশ্যের কথা বললাম, যেখানে কয়েকজন নীতি নির্ধারক মাত্র 5টা কেস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে দ্বিধা করছেন, এই দৃশ্যটা কিন্তু আসল সমস্যার একেবারে কেন্দ্রে রয়েছে। সমস্যাটা হলো তথ্যের। হ্যাঁ, ঠিক সময়ে সঠিক তথ্য না পাওয়াটাই যে কোনো সংকটকেই মহামারীতে পরিণত করতে পারে। মহামারী তো প্রথমে হাসপাতালকে আক্রমণ করে না, প্রথমে ভেঙে দেয় আমাদের ভরসার কাঠামো। আর সেখানে ভাইরাসটা পটভূমিতে চলে যায়। আসল যুদ্ধটা হয়ে ওঠে তথ্যের। আর এই তথ্যের লড়াইয়ের জন্যই কিন্তু চীন একটা বিশাল পরিকাঠামো তৈরি করেছে। হ্যাঁ, আমি সে ব্যাপারেই শুনছিলাম। ব্যাপারটা ঠিক কি? দেখুন, চীন এই তথ্যের যুদ্ধকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখেছে এবং এর মোকাবেলায় একটি শক্তিশালী ডিজিটাল স্বাস্থ্য সুরক্ষা মডেল তৈরি করেছে, যার কেন্দ্রে আছে 46312 ফ্রেমওয়ার্ক। 46312 ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, নামটা শুনতে একটু জটিল লাগতে পারে, কিন্তু এর ভেতরের ধারণাটা কিন্তু বেশ সহজ এবং শক্তিশালী। এটা আসলে চীনের পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে একটা ডিজিটাল সুতোয় বেঁধে ফেলার একটা মহাপরিকল্পনা। 46312 সংখ্যাগুলো একটু খটমট লাগছে, এগুলোকে একটু সহজ করে বুঝিয়ে বলা যায়? অবশ্যই। ভাবুন, 4 মানে হলো 4টে স্তর। জাতীয় স্তর থেকে শুরু করে একেবারে কাউন্টি বা গ্রাম স্তর পর্যন্ত তথ্যের একটা নিরবিচ্ছিন্ন প্রবাহ। মানে টপ ডাউন এবং বটম আপ। একদম। এর ফলে একেবারে তৃণমূল স্তরের স্বাস্থ্যকেন্দ্রের তথ্য বেইজিংয়ের নীতি নির্ধারকদের কাছে মুহূর্তের মধ্যে পৌঁছে যেতে পারে। আচ্ছা, আর 6টা কি? এরপর আসছে 6, মানে 6 ধরনের প্রধান অ্যাপ্লিকেশন। এর মধ্যে জনস্বাস্থ্য, চিকিৎসা পরিষেবা, স্বাস্থ্য বীমা, ওষুধ প্রশাসন, এই রকম সব গুরুত্বপূর্ণ বিভাগ রয়েছে। তার মানে স্বাস্থ্য ব্যবস্থার প্রতিটি দিককেই এই ডিজিটাল কাঠামোর আওতায় আনা হয়েছে। ঠিক, অর্থাৎ তথ্যগুলো শুধু আসছেই না, সেগুলোকে ঠিকঠাক কাজে লাগানোর জন্য আলাদা আলাদা বিভাগও তৈরি করা আছে। দারুণ। কিন্তু এই বিপুল পরিমাণ তথ্য রাখা হচ্ছে কোথায়? এখানেই কি তিনের ভূমিকা? ঠিক তাই।
এই পুরো সিস্টেমের ইঞ্জিন হল 3টি বিশাল তথ্যভাণ্ডার বা ডেটাবেস। 3টে ডেটাবেস? হ্যাঁ, প্রথমটা ডেমোগ্রাফিক ইনফরমেশন ডেটাবেস বা ডিআইডি, মানে দেশের সব মানুষের জন্য একটা ডিজিটাল পরিচয়পত্রের মতো। আচ্ছা। দ্বিতীয়টা ইলেকট্রনিক হেলথ রেকর্ড ডেটাবেস বা ইএইচআরডি, হলো প্রত্যেকের জন্য একটা আজীবনের স্বাস্থ্য ডায়েরি, মানে জন্ম থেকে শুরু করে সমস্ত টিকা, অ্যালার্জি বা বড় রোগের ইতিহাস সব ডিজিটালভাবে রাখা আছে। আর 3 নম্বরটা? আর তৃতীয়টা ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড ডেটাবেস বা ইএমআরডি। এটা হলো হাসপাতালে ভর্তি হলে ডাক্তাররা যা যা লেখেন সেই ফাইলটা। ওয়াও! তার মানে একজন নাগরিকের পরিচয়, তার সারা জীবনের স্বাস্থ্য ইতিহাস আর হাসপাতালে তার বর্তমান চিকিৎসা, এই 3টে জিনিসকে একসাথে দেখা সম্ভব। চীন এই 3টে ডেটাবেসকে একটা মসৃণ নেটওয়ার্ক দিয়ে জুড়ে দিয়েছে। অসাধারণ। আর শেষে যে 1 আর 2 রইল? হ্যাঁ, 1 হলো একটা একীভূত নেটওয়ার্ক যা দেশের প্রায় সমস্ত হাসপাতাল, ক্লিনিক, রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রকে সংযুক্ত করে। আর 2? আর সবশেষে 2 হলো দুটো মূল ব্যবস্থা। 1, তথ্যের সুরক্ষা নিশ্চিত করা, আর 2, তথ্যের মান ঠিক রাখা। কারণ ভুল বা অসুরক্ষিত তথ্য উপকারের চেয়ে অপকারই বেশি করে। ঠিক। কোভিড-19 মহামারীর সময় এই বিশাল পরিকাঠামো তো নিশ্চয়ই তার আসল শক্তি দেখিয়েছে। অবশ্যই। সেটা কিভাবে, মানে বাস্তবে এই সিস্টেমটা মহামারী আটকাতে কিভাবে সাহায্য করল? দেখুন, বিগ ডেটা আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে চীন শুধু সংক্রমণের গতিবিধি ট্র্যাক করেনি, বরং কোন এলাকায় সংক্রমণ বাড়তে পারে তার পূর্বাভাসও দিয়েছে। পূর্বাভাসও দিয়েছে? হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষের গতিবিধি ট্র্যাক করে কন্ট্যাক্ট ট্রেসিং করা হয়েছে প্রায় রিয়েল টাইমে। এর পাশাপাশি ইন্টারনেট প্লাস হেলথ কেয়ার মডেলের ব্যাপক ব্যবহার হয়েছে। ও, টেলিমেডিসিন, ওইগুলো? ঠিক। মানুষ ঘরে বসেই অনলাইন হাসপাতালের মাধ্যমে ডাক্তারের পরামর্শ পেয়েছে। এমনকি এআই দিয়ে সিটি স্ক্যান বিশ্লেষণ করে নিউমোনিয়া শনাক্ত করা হয়েছে, যা সরাসরি হাসপাতালের ওপর থেকে বিপুল চাপ কমিয়েছে। তাহলে শুরুতে আমরা যে পশ্চিমবঙ্গের কথা বলছিলাম, সেখানে যদি এই 46312 মডেলটা ব্যবহার করা হতো, তাহলে কি ওই নীতি নির্ধারকদের সিদ্ধান্ত নেওয়াটা অনেক সহজ হতো? নিঃসন্দেহে। তাদের কাছে শুধু 5 জন রোগীর তথ্য থাকতো না, তাদের কাছে আরও অনেক কিছু থাকতো, তাই না? হ্যাঁ, থাকতো। ওই 5 জন গত কয়েকদিনে কোথায় গেছে, কাদের সংস্পর্শে এসেছে, ওই এলাকায় আর কার কার বিস্তার উপসর্গ দেখা দিচ্ছে, এই সব তথ্য। সিদ্ধান্ত নেওয়াটা তখন আর অনুমানের উপর নির্ভর করত না, তথ্যের উপর ভিত্তি করে হতো। আচ্ছা, তথ্যে তো থাকলো। ধরা যাক ওই নীতি নির্ধারকরা খুব দ্রুত একটা সঠিক সিদ্ধান্ত নিলেন, কিন্তু তার পরের সমস্যা তো আরও বড়। মহামারী মানে বর্ডার বন্ধ, ফ্লাইট বাতিল, দোকানপাট খালি। সাপ্লাই চেনের সংকট। একদম। সেই সময় জীবনদায়ী ওষুধ বা জরুরি চিকিৎসার সরঞ্জাম আসবে কোথা থেকে? বীরভূমের অনির্বাণের মতো একজন ছোট ওষুধের দোকানদারকে ভাবুন। নিপাহ ভাইরাসের আতঙ্কে যখন বড় বড় দেশগুলো একে অপরের উপর বাণিজ্য নিষেধাজ্ঞা চাপাচ্ছে, তখন তার তাক খালি হয়ে যাচ্ছে। এটা একটা ভয়াবহ বাস্তব সমস্যা। তার কাছে তো এই বড় বড় ভূ-রাজনৈতিক খেলার কোনো মানে নেই, তার শুধু ওষুধ দরকার। আর ঠিক এই কারণেই চীনের হেলথ সিল্ক রোড বা HSR উদ্যোগটি এত গুরুত্বপূর্ণ। হেলথ সিল্ক রোড? হ্যাঁ, এটা আসলে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা BRI-এরই একটা স্বাস্থ্যকেন্দ্রিক শাখা। 2016 সালে এটা শুরু হয়। এর মূল লক্ষ্য হল সংকটের সময়ও যেন স্বাস্থ্য সরঞ্জামের সরবরাহ শৃঙ্খলটা সচল থাকে। আচ্ছা, এটা কি শুধু কিছু চুক্তিপত্র সই করার মধ্যেই সীমাবদ্ধ, নাকি বাস্তবেও এর কোনো প্রভাব আমরা দেখেছি? এর প্রভাব বেশ গভীর। চীন এই উদ্যোগের আওতায় এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশ এবং আসিয়ানের মতো আঞ্চলিক সংস্থাগুলোর সাথে স্বাস্থ্য সহযোগিতা চুক্তি করেছে। যেমন আফ্রিকায় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র বা আফ্রিকা CDC তৈরিতে সাহায্য করা, বিভিন্ন দেশে আধুনিক হাসপাতাল নির্মাণ করা, এগুলো সবই HSR-এর অংশ। কোভিড মহামারীর সময় এর আসল পরীক্ষা হয়। সেই সময় তো মাস্ক, পিপিই নিয়ে বিশ্বজুড়ে একটা হাহাকার ছিল। ঠিক, যখন গোটা বিশ্ব মাস্ক, পিপিই, ভেন্টিলেটরের জন্য হাহাকার করছে, তখন চীন তার BRI নেটওয়ার্ক ব্যবহার করে বহু দেশে জরুরি ভিত্তিতে এই সরঞ্জামগুলো পাঠিয়েছে। আমি ইন্দোনেশিয়ার একটা উদাহরণ পড়েছিলাম। ওখানে নাকি চীন শুধু ভ্যাকসিন পাঠায়নি। ঠিক ধরেছেন, ইন্দোনেশিয়ার মতো দেশে চীন শুধু তৈরি ভ্যাকসিনই পাঠায়নি, বরং সেখানে ভ্যাকসিন উৎপাদনের কারখানা এবং সেই ভ্যাকসিন সংরক্ষণ করার জন্য
কোল্ড চেইন লজিস্টিক ব্যবস্থা গড়ে তুলতেও সাহায্য করেছে। তার মানে এটা শুধু সাহায্য নয়, এটা সক্ষমতা তৈরি করা। একদম। এর মানে হল ইন্দোনেশিয়াকে পরের বার আর ভ্যাকসিনের জন্য অন্যের মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। তারা আত্মনির্ভরশীল হওয়ার পথে এক ধাপ এগিয়ে গেল। এটাই HTR-এর কৌশলগত দিক। তাহলে অনির্বাণের মতো ব্যবসায়ীর জন্য এর মানেটা কি দাঁড়ালো? তার দোকানে কি শুধু চীনের তৈরি ওষুধই আসছিল? খুব ভালো প্রশ্ন। HTR নেটওয়ার্কটা শুধু চীনের পণ্য পরিবহনের জন্য নয়, এটা একটা বিশাল লজিস্টিক্স এবং পরিকাঠামোর জাল। একটা বিকল্প পথ। হ্যাঁ, যখন কোনো মহামারীর কারণে দেশগুলো আতঙ্কিত হয়ে নিজেদের গুটিয়ে নেয় এবং একতরফা বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করে, তখন চীনের এই বিস্তৃত বাণিজ্য নেটওয়ার্ক একটা বিকল্প এবং স্থিতিশীল সরবরাহ শৃঙ্খল হিসেবে কাজ করে। আচ্ছা। এর মাধ্যমে শুধু চীনের নয়, অন্যান্য দেশের জরুরি পণ্য অংশীদার দেশগুলোতে পৌঁছানো সম্ভব হয়। তাই এটা নিছক বাণিজ্য নয়, এটা অর্থনৈতিক সহযোগিতা এবং সংহতির একটা মাধ্যম, যা স্বাস্থ্য কূটনীতির মাধ্যমে ভূ-রাজনৈতিক উত্তেজনার ঊর্ধ্বে উঠে কাজ করে। বেশ, তাহলে একদিকে ডেটা সিস্টেম, অন্যদিকে সাপ্লাই চেইন, দুটোই সুরক্ষিত রাখার একটা মডেল আমরা দেখলাম। কিন্তু এই যে বিপুল পরিমাণ স্বাস্থ্য তথ্য যা আমরা প্রথম অংশে আলোচনা করলাম, এই তথ্যের ভাণ্ডার তো একটা দেশের জন্য সোনার খনির মতো। আবার একই সাথে এটা একটা দেশের সবচেয়ে দুর্বল জায়গাও। ঠিক। এই ডেটা সিস্টেম নিজেই যদি আক্রমণের মুখে পড়ে, পশ্চিমবঙ্গের সেই সরকারি স্বাস্থ্য তথ্য কেন্দ্রে কর্মরত তরুণ সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞের কথা ভাবুন। নিপাহ ভাইরাসের সময় তিনি দেখছেন তাদের ডেটা সেন্টারে বারবার সাইবার হামলা হচ্ছে। আর তিনি বুঝতে পারছেন যে তাদের প্রচলিত নিরাপত্তা ব্যবস্থা এই অদৃশ্য শত্রুর সামনে কতটা অসহায়। একদম। মহামারীর সময়ে সাইবার কার্যকলাপ যে বহুগুণে বেড়ে যায়, এটা একটা প্রমাণিত সত্য। স্বাস্থ্য নজরদারি প্ল্যাটফর্মগুলো তখন হ্যাকার বা শত্রু রাষ্ট্রের জন্য অত্যন্ত মূল্যবান লক্ষ্যবস্তুতে পরিণত হয়। কারণ এতে একটা দেশের সব দুর্বলতা প্রকাশ পেয়ে যায়। ঠিক। এই হামলাগুলোর উদ্দেশ্য শুধু তথ্য চুরি করা নয়, বরং সমাজে বিশৃঙ্খলা তৈরি করা, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে দেওয়া এবং রাষ্ট্রের প্রতি জনগণের আস্থা সম্পূর্ণ নষ্ট করে দেওয়া। এই অদৃশ্য ডিজিটাল যুদ্ধের জন্য তো তাহলে একটা অদৃশ্য কিন্তু অত্যন্ত শক্তিশালী ঢাল দরকার। এখানেই কি কোয়ান্টাম প্রযুক্তির কথা আসছে? একদম। আমি হারভেস্ট নাও ডিক্রিপ্ট লেটার বলে একটা কথা শুনেছি, ব্যাপারটা কি? খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা। দেখুন, আজকের দিনের সবচেয়ে সুরক্ষিত এনক্রিপশনও হয়তো ভবিষ্যতের কম্পিউটারের কাছে শিশু। মানে কোয়ান্টাম কম্পিউটারের কাছে? হ্যাঁ, হারভেস্ট নাও ডিক্রিপ্ট লেটার কৌশলটা ঠিক এটাই। এর মানে হলো হ্যাকাররা আজ আমাদের এনক্রিপ্টেড অর্থাৎ আপাতদৃষ্টিতে সুরক্ষিত তথ্য চুরি করে রেখে দেবে, এই আশায় যে 10 বা 20 বছর পর তারা ওটা ভাঙতে পারবে। ঠিক যখন তাদের হাতে শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার আসবে, যা দিয়ে আজকের এই তালা বা এনক্রিপশনকে খুব সহজেই ভেঙে ফেলা যাবে, আজকের রাষ্ট্রীয় গোপন তথ্য বা স্বাস্থ্য ডেটা তখন তাদের কাছে খোলা বইয়ের মতো হয়ে যাবে। সর্বনাশ! তার মানে আজকের সুরক্ষা ভবিষ্যতের জন্য যথেষ্ট নয়। চীন এই সমস্যার সমাধান কিভাবে করছে? চীন এই বিপদটা অনেক আগে থেকেই আজ করতে পেরেছে এবং দুটো প্রধান দিকে কাজ করছে। প্রথমত, তারা কোয়ান্টাম প্রতিরোধী নতুন ধরনের এনক্রিপশন তৈরি করছে। মানে এমন তালা যা কোয়ান্টাম কম্পিউটারও ভাঙতে পারবে না। হ্যাঁ, আর দ্বিতীয় এবং সবচেয়ে যুগান্তকারী পদক্ষেপটা হলো কোয়ান্টাম কমিউনিকেশন। কোয়ান্টাম কমিউনিকেশন? এটা কি সাধারণ ইন্টারনেট বা ফাইবার অপটিক কেবলের চেয়ে আলাদা? সম্পূর্ণ আলাদা। এটাকে সহজভাবে বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। বলুন। ভাবুন, আপনি একটা গোপন বার্তা পাঠাচ্ছেন এবং তার সাথে একটা চাবিও পাঠাচ্ছেন, যা কাঁচের তৈরি। যদি কোনো গুপ্তচর মাঝপথে সেই চাবিটা দেখার চেষ্টা করে, তাহলে কাঁচের চাবিটা সঙ্গে সঙ্গে ভেঙে যাবে। আচ্ছা, আর সাথে সাথে বোঝা যাবে যে কেউ আড়ি পাতার চেষ্টা করেছে। একদম। আপনি এবং বার্তার প্রাপক দুজনেই বুঝে যাবেন এবং আপনারা আর ওই চাবিটা ব্যবহার করবেন না। কোয়ান্টাম কমিউনিকেশনের মূল ধারণাটা অনেকটা এরকমই। তথ্যের কণা বা ফোটনের ওপর নজরদারি করলেই তার অবস্থা বদলে যায়। মানে এটা কার্যত হ্যাক করা অসম্ভব। প্রায় তাই। এটা কি এখনো তত্ত্বের পর্যায়ে আছে, নাকি বাস্তবেও এর প্রয়োগ হয়েছে? চীন এই ক্ষেত্রে বিশ্বে অনস্বীকার্যভাবে সবচেয়ে এগিয়ে। এর দুটো বড় উদাহরণ আছে। এক, বেজিং সাংহাইয়ের মধ্যে প্রায় 1200 মাইল দীর্ঘ বিশ্বের দীর্ঘতম কোয়ান্টাম কি ডিস্ট্রিবিউশন বা কিউকেডি নেটওয়ার্ক। 1200 মাইল? হ্যাঁ, আর দ্বিতীয়টি হল মিসেস বা মিকিশেস স্যাটেলাইট। এটা বিশ্বের প্রথম কোয়ান্টাম কমিউনিকেশন স্যাটেলাইট, যা হাজার হাজার মাইল দূর থেকেও সুরক্ষিত কোয়ান্টাম যোগাযোগ স্থাপন করতে পারে। তার মানে
চীন শুধু দেশের ভেতরেই নয়, মহাকাশ থেকেও তার ডিজিটাল পরিকাঠামোকে সুরক্ষিত রাখার ক্ষমতা রাখে। ঠিক। একটু ভাবলে অবাক লাগে, তাই না? একটা ভাইরাস মোকাবিলার জন্য আলোচনাটা ল্যাবরেটরি থেকে শুরু হয়ে মহাকাশের স্যাটেলাইট পর্যন্ত পৌঁছে গেল। এটাই একবিংশ শতাব্দীর বাস্তবতা। এর পাশাপাশি চীন কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই চালিত উন্নত থ্রেটস ডিটেকশন সিস্টেমও ব্যবহার করছে, যা স্বয়ংক্রিয়ভাবে সম্ভাব্য সাইবার হামলা শুরুতেই ঠেকিয়ে দেয়। মানে একটা দ্বিস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা। হ্যাঁ, সুতরাং একদিকে ভবিষ্যতের কোয়ান্টাম কম্পিউটারের জন্য প্রস্তুতি, আর অন্যদিকে বর্তমানের সাইবার হামলা মোকাবেলার জন্য এআই। আধুনিক যুগে মহামারী তাই কেবল একটি জৈবিক সংকট নয়, এটি একটি তথ্যগত সংকটও বটে। যে দেশ তার তথ্য সুরক্ষিত রাখতে পারবে সেই দেশই টিকে থাকবে। আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে আধুনিক যুগের একটি মহামারী কেবল হাসপাতাল বা ল্যাবরেটরিতে সীমাবদ্ধ থাকে না। এর যুদ্ধক্ষেত্র বিস্তৃত হয় ডিজিটাল নেটওয়ার্কে, বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে এবং সাইবার স্পেসের অদৃশ্য জগতে। চীনের ডিজিটাল স্বাস্থ্য পরিকাঠামো হেলথ সিল্ক রোডের মাধ্যমে বৈশ্বিক সহযোগিতা এবং কোয়ান্টাম নিরাপত্তার মতো অত্যাধুনিক প্রযুক্তিগত নেতৃত্ব, এই তিনটি স্তম্ভকে একত্রিত করে একটি সমন্বিত কৌশল তৈরি হয়েছে। এই কৌশলটি প্রমাণ করে যে একবিংশ শতাব্দীর জৈবিক সংকট মোকাবেলায় প্রযুক্তি এবং কূটনীতি সমানভাবে গুরুত্বপূর্ণ, এবং ভবিষ্যতের যে কোনো অদৃশ্য শত্রুর বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই প্রস্তুতি অপরিহার্য।